আসসালামু আলাইকুম। আপনি কি চাকরিজীবী? জানেন কি 2025-26 করবর্ষে সবাইকে অনলাইন পোর্টালের মাধ্যমে বাধ্যতামূলকভাবে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। তো আপনারা হয়তো ভাবছেন এটা তো এক বিড়ম্বনা। আগেই তো ভালো ছিলাম, ম্যানুয়ালি জমা দিতে হতো। সত্যিকার অর্থে জানেন কি অনলাইন পোর্টাল খুবই সহজ একটা পদ্ধতি, যেখানে আপনাকে আগের ম্যানুয়াল পদ্ধতির মতো ট্যাক্স ক্যালকুলেশন নিয়ে ভাবতে হবে না। আরও ভাবতে হবে না হিসাব সঠিক হয়েছে না ভুল। শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় আপনার ডেটাগুলো ইনপুট দিয়ে দিবেন, বাকিটা পোর্টাল নিজে নিজেই করে নেবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কোথায় কিভাবে ডাটা ইনপুট দিব, আমাদের কর্মক্ষেত্রে বেতন থেকে কেটে নেওয়া ট্যাক্স কিভাবে সমন্বয় করব, অফিস থেকে আমাদেরকে কোনো গাড়ি সুবিধা দিলে সেটা কিভাবে দেখাবো, আর আমাদের কোনো সেভিংস বা বিনিয়োগ থাকলে কিভাবে সেটা সমন্বয় করব, কিভাবে রিবেটের সুবিধা পাবো সহ আরও অনেক কিছু। আশা করি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলে আপনি আপনার নিজের আয়কর রিটার্ন নিজে তো জমা দিতে পারবেনই, পাশাপাশি অন্য কাউকে সহযোগিতা করতে পারবেন ইনশাল্লাহ। আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে আমরা একটি ডেমো ট্যাক্স পেয়ারের তথ্য ব্যবহার করব আর ট্যাক্স রিটার্ন পদ্ধতি শিখে নেব একদম হাতে কলমে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সবাইকে ই রিটার্ন পোর্টালে স্বাগতম। আজকে আমরা যে ডেমো ট্যাক্স পেয়ারের তথ্য নিয়ে কাজ করব, সেই ডেমো ট্যাক্স পেয়ারের বিষয়ে একটু বিস্তারিত জেনে নেই। ওনার নাম হচ্ছে এমডি রুবেল হোসেন। তিনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে একটি কনসাল্টিং ফার্মে আছেন। তো কোম্পানিটি হচ্ছে বা কনসাল্টিং ফার্মটির নাম হচ্ছে বিজনেস কনসালটেন্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস। তো ওনার গ্রস স্যালারি হচ্ছে 65,000 টাকা, দ্যাট মিনস 65,000 টাকা। সেখানে ওনার বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স সব দেওয়া আছে। তারপর উনি ইয়ারলি 2টি ফেস্টিভ্যাল বোনাস পান। ওনার প্রভিডেন্ট ফান্ড আছে কোম্পানিতে, সেখানে উনি প্রভিডেন্ট ফান্ড হিসেবে ওনার নিজ থেকে কিছু টাকা জমা দিয়ে থাকেন এবং কোম্পানি কিছু কন্ট্রিবিউট করে থাকে। তো প্রভিডেন্ট ফান্ডের নিয়ম অনুযায়ী ওনার বেসিকের উপর 10% হচ্ছে মিস্টার রুবেল হোসেন কন্ট্রিবিউট করে, এবং বাকি 10% মানে কোম্পানির তরফ থেকে কনসাল্টিং ফার্ম কন্ট্রিবিউট করে থাকে। তো ওনার বিনিয়োগ হিসাবে মান্থলি ডিপোজিট আছে। তো মান্থলি ডিপিএস আছে, সেটা হচ্ছে 11,000 করে সে প্রতি মাসে জমা দিয়ে থাকেন, এবং তার শেয়ার ইনভেস্টমেন্ট আছে, সেখানে প্রায় প্রতি মাসে উনি 4,000 টাকার মতো শেয়ার ক্রয় করে থাকেন। ওনার কিছু এক্সপেন্সেস আছে, তো এগুলো আমরা ভিতর যখন করব তখন আমরা ডিটেলস জেনে নিব। আর হচ্ছে উনি ব্যক্তিগত ব্যবহারের জন্য অফিস থেকে একটি গাড়ি পেয়েছেন, যেটা 1500 সিসির। আর তার ব্যক্তিগত 2 ভরি স্বর্ণ আছে, যার বাজার মূল্য 2 লক্ষ টাকা করে। আর আসবাবপত্র আছে 1 লক্ষ টাকা, এবং ইলেকট্রনিক্স আইটেম আছে 1 লক্ষ টাকা। এই হচ্ছে মিস্টার জহিরুল হোসেনের বিস্তারিত আর্থিক অবস্থা সহ পরিসম্পদের বিস্তারিত বিবরণ। তো আমরা এখন প্র্যাকটিক্যালি বিষয়গুলো একটু দেখি। এই পোর্টালে আসার পরে প্রথমেই আমরা যে বিষয়টি খেয়াল করব সেটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে যে বছর আমার ট্যাক্সটি অ্যাসেস করা হবে, দ্যাট মিন্স মূল্যায়ন করা হবে। আমার ইনকাম ইয়ার হচ্ছে পূর্ববর্তী বছর, পরবর্তী বছর হচ্ছে আমার অ্যাসেসমেন্ট ইয়ার। তো এখানে আমার অ্যাসেসমেন্ট ইয়ার হিসাবে দেখেন 2024-25, 2025-26। আমার অ্যাসেসমেন্ট হবে 2025-26, কারণ হচ্ছে আমি এই বছর যে ট্যাক্সটা দিব সেই পরিমাণ ট্যাক্সের টাকা আমি পূর্ববর্তী বছরে ইনকাম করেছি। দ্যাট মিনস 24-25 আয় বছরে আমার ইনকামকৃত টাকার ট্যাক্স আমি দিব হচ্ছে 2025-26 কর বর্ষে। তো এখানে আসার পরে আমি রেগুলার এই রিটার্ন এখানে আসব। দেখেন এখানে বলা আছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। প্রথমে বলা আছে রিটার্ন স্কিম। এই রিটার্ন স্কিমটি কার জন্য হবে? যেহেতু আমরা যারা করব তারা অবশ্যই নিজের জন্য বা যার জন্য করি তার নাম করা হবে। তো সেহেতু আমরা এখানে সেলফ দেখাবো, সেলফ আসবে, কোথাও বাই ডিফল্ট থাকে। তো
তো অ্যাসেসমেন্ট ইয়ার আমি 25-26 দেখাবো। ইনকাম ইয়ার হচ্ছে আমার 1/7/24, দ্যাট মিনস জুলাইয়ের 1 তারিখ থেকে আমার এই জুনের 30 তারিখ পর্যন্ত। এবং এখানে একটি কথা আছে, যদি কারো ইনকাম 24-এর ডিসেম্বর থেকে শুরু হয় আমি সেটা দেখাবো, যদি জানুয়ারি থেকে শুরু হয় সেটা দেখাবো। দ্যাট মিনস আমার ওই বৎসরকালীন আর্থিক বছর গণনা করা হয় জুলাইয়ের 1 থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। এই সময়কালের মধ্যে যে ইনকামটি হয় সেটাই ওই বছরের ইনকাম হিসাবে ধরে নেওয়া হয়। পরবর্তীতে দেখেন বলা আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। যেহেতু আমরা আজকে যারকে নিয়ে কাজ করতেছি তিনি বাংলাদেশি, তো তাকে আমরা রেসিডেন্ট হিসাবে সিলেক্ট করতে পারি। বাই ডিফল্ট দেওয়া আছে, যদি উনি রেসিডেন্ট না হয় বিদেশি হয়ে থাকে তখন আমরা তাকে নন রেসিডেন্ট দিব। তো বিদেশির ট্যাক্স রিটার্ন কিভাবে জমা দিতে হয় সেটা নিয়ে আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো। তো এখন আমরা দেখি ট্যাক্স এক্সাম্পট ইনকাম। ট্যাক্স এক্সাম্পট ইনকাম কি? সেটা হচ্ছে যেটি করমুক্ত আয়। এখানে আরেকটু স্পেসিফাই করে বলা আছে এনি ইনকাম উইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, মানে যে ইনকামটি সম্পূর্ণ ট্যাক্স থেকে ফ্রি, মানে আপনার যে ইনকাম করেছেন কিন্তু সেখানে আপনার কোনো কর দিতে হবে না, এরকম ইনকাম যদি আপনার থেকে থাকে তখন আপনি এখানে ইয়েস দিবেন, আর যদি না থেকে থাকে তখন আপনি নো দিবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার কোন ইনকামটি ট্যাক্সেবল ফ্রি বা কোনটা ট্যাক্স কিছুটা দিতে হবে সেটা তো আমি জানি না। তো সেই ক্ষেত্রে সমাধান কি? সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ইয়েস দিয়ে এখানে সামনে এগিয়ে যাবেন। তো আমরা আপাতত ইয়েস দিয়ে রাখি, আমরা দেখব যে পরবর্তীতে আমার যে ইনকাম আছে সেখানে কোনো ট্যাক্স ফ্রি ইনকাম আছে কিনা, দ্যাট মিনস আমি ফুললি এক্সাম্পটেড কোনো ইনকাম আমার আছে কিনা। তো এখন আমরা হেডস অফ ইনকামটি দেখি। এখানে বিভিন্ন ধরনের ইনকাম দেয়া আছে। তো যেহেতু আমরা আজকে চাকরিজীবী হিসাবে ট্যাক্স রিটার্নটি জমা দিব বা এই রিটার্ন জমা দিব, সেহেতু আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হিসাবে দেখি। আমরা পরবর্তী কোনো ভিডিওতে ইনকাম ফ্রম রেন্ট বা ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস এই ধাপগুলো নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমরা ইনকাম নিয়ে শুধু আলোচনা করব, তো আমরা সময় নষ্ট না করে আমরা সামনে আগাই। এই পরবর্তী যদি আপনারা বিস্তারিত এই বিষয়ে জানতে চান আমাকে নক করলে আমি সম্পূর্ণ ভিডিওটি প্রতিটি আইটেমের উপর বেস করে তৈরি করে দেব। তো আপাতত আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটাকে বেস ধরে এগিয়ে যাই। এখানে এডিশনাল ইনফরমেশন, লোকেশন হচ্ছে আপনার যে ইনকামটি হয়েছে, ইনকামটি কোন লোকেশন থেকে হয়েছে সেই লোকেশনটি আমার এখানে ফিক্স করে দিতে হবে। এখানে দেয়া আছে যে আপনি কি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন না চিটং সিটি কর্পোরেশন না আদার সিটি কর্পোরেশন বা এনি আদার এরিয়া, সিটি কর্পোরেশনের বাইরে যদি হয়, কারণ এই লোকেশনগুলোর উপর বেস করে আপনার মিনিমাম ট্যাক্স এর পরিমাণটা নির্ভর করে। যদি আপনার ঢাকা সিটির মধ্যে হয় তখন হচ্ছে আপনার 5,000 টাকা মিনিমাম, যদি ঢাকা সিটি মানে আদার সিটি কর্পোরেশন হয় তখন হচ্ছে আপনার 4,000 টাকা, এবং অন্যান্য এরিয়া যদি হয় যেগুলো সিটি কর্পোরেশনের বাইরে ওই সকল এরিয়া হলে আপনাকে 3,000 টাকা দিতে হবে। তো আমাদের অফিসটি যেহেতু ঢাকাতে, আমরা ঢাকা নর্থ সিটি উত্তরাতে আমাদের অফিস, সেই হিসাবে আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সিলেক্ট করে নিলাম। এখন দেখি এখানে বলা আছে ট্যাক্স রিবেট, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্টের জন্য আমরা রিবেটের জন্য কোনো কিছু আছে কিনা, তো আমরা যতটুকু দেখেছি মিস্টার রুবেল হোসেনের ইনভেস্টমেন্ট আছে, সেহেতু আমরা এখানে ইয়েস দিয়ে দিব। এখন এখানে দেখেন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আইটি 10B রিকোয়ারমেন্টস। এখানে বলা আছে গ্রস ওয়েলথ ওভার 50 লক্ষ টাকা। তো যদি আপনার গ্রস ওয়েলথ যেগুলো পরিসম্পদ হিসাবে আমরা ধরি, যদি 50 লাখ টাকার বেশি থাকে তখন আপনি এখানে ইয়েস দিবেন। আর যদি 50 লাখ টাকার কম থাকে সেটা তো আপনি ভালো বুঝতেছেন আপনার বেশি না কম, যদি কম থাকে আপনি এখানে নো দিয়ে দিবেন। তো আমরা নো দিয়ে দিলাম। আমাদের বলা হচ্ছে ওন মোটর কার, আমার নিজস্ব কোনো কার আছে নাই, ওন অফশোর প্রপার্টি নাই, শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ কোম্পানি, সেই কোম্পানির এমপ্লয়ি, সে ডিরেক্টর নয়। যদি কোনো ডিরেক্টর থেকে থাকে তখন তার জন্য ডিরেক্টর অফ কোম্পানি এটা ইয়েস দিয়ে দেব। তারপর হ্যাভ এনি হাউস প্রপার্টি, যদি তার কোনো হাউস প্রপার্টি থাকে সেটা আমরা দেখাইতে হবে এখানে, আর যদি না থাকে দেখাবো না। এখন একটি বিষয় দেখেন, এখানে বলা আছে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট।
আপনার আইটি 10B-টা ম্যান্ডেটরি না। দ্যাট মিনস যারা হচ্ছে 50 লাখ টাকার নিচে পরিসম্পদ আছে তাদের জন্য আইটি 10B-টা বাধ্যতামূলক না। তো এখন প্রশ্ন হচ্ছে বাধ্যতামূলক না হলে কি আমি না দিলেই পারি? হ্যাঁ, আপনি পারেন, কিন্তু যদি দিয়ে দেন তো ভালো। তো এখানে সেই অপশনটি বলা আছে যে আইটি 10B এটা আপনার জন্য ম্যান্ডেটরি না। তারপরেও কি আপনি সাবমিট করতে চান? তো আমাদের যাদের ইনকাম মোটামুটি ভালো, সামনে অ্যাডভান্স হওয়ার সম্ভাবনা আছে, তো আমাদের জন্য ভালো হচ্ছে আমরা যদি এটা ইয়েস দিয়ে দিই, মানে আমার যতটুকু সম্পত্তি আছে সেটাই যদি আমি দেখিয়ে দিই, তো পরবর্তীতে যখন আমার 50 লাখ টাকার বেশি হবে সম্পদ, তখন আমার এটা নিয়ে ভাবতে হবে না। তো আমরা সামনে আগাই। এখানে দেখেন মিস্টার রুবেল হোসেন, এটা আমরা একটু দেখি। আমাদের এমপ্লয়মেন্টের হচ্ছে টাইপটা দেখতে হবে। সে আমাদের রুবেল হোসেন কি করে, উনি কি প্রাইভেট জব করে না গভর্নমেন্ট জব করে, দ্যাট মিনস উনি কোন পজিশনে বা কি জব করতেছে সেটা দেখতে হবে। এখানে দেখেন গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট থ্রু আইবাস। আইবাস হচ্ছে একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারের মাধ্যমে যারা সরকারি বেতন পেয়ে থাকে তাদেরকে আইবাসের আওতাভুক্ত ধরা হয়, এবং সরকারি চাকরি করে কিন্তু আইবাস সফটওয়্যারের আন্ডারে কাজ করে না তাদেরকে গভর্নমেন্ট জব হোল্ডার কিন্তু আইবাসের আওতাভুক্ত ধরা যাবে না। তো আমাদের হচ্ছে প্রাইভেট বা আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, আমরা কি প্রাইভেটের মধ্যে না আদার দেন গভর্নমেন্ট? ডেফিনেটলি আমরা প্রাইভেটের মধ্যে আছি, সো আমরা প্রাইভেট সিলেক্ট করে নিলাম। তো এখানে মিস্টার রুবেল হোসেনের নাম আমরা দিয়ে দিলাম। তো তারপর ওনার পজিশন দেওয়া আছে। যেহেতু এটা আমাদের ম্যানুয়ালি করতে গেলে একটু সময় লাগবে, সেহেতু আমি আগেই করে রেখেছিলাম, এজন্য আপনার নামগুলো এখানে আছে। যদি আপনার শুরুতে আপনারা যে পোর্টালে যাবেন সেখানে নাম থাকবে না, সেখানে আপনি কপি পেস্ট করে দিয়ে দেবেন। এখানে হচ্ছে নেম অফ দ্য এমপ্লয়ার, দ্যাট মিনস কোম্পানি, কোন কোম্পানির আন্ডারে আমরা কাজ করবো। হ্যাঁ, তো আমরা কোম্পানির নামটা একটু দিয়ে দিই এখান থেকে দেখে। কোম্পানি হচ্ছে বিজনেস কনসালটেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েটস। এমপ্লয়ার হচ্ছে নিয়োগকারী, যিনি আপনাকে নিয়োগ দিবে বা আমাকে নিয়োগ দিয়েছে তার নামটি এখানে বসাতে হবে, নিয়োগকারী কোম্পানির নাম, নেম অফ দ্য এমপ্লয়ার, যিনি নিয়োগ দিচ্ছে বা যার আন্ডারে বা যার কোম্পানিতে আমরা চাকরি করতেছি। তারপর আমি যে চাকরি করতেছি বা মিস্টার রুবেল হোসেন কী হিসেবে আছে, ওনার ডেজিগনেশন সেটা হচ্ছে উনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছে। তো আমরা এখানে প্রজেক্ট ম্যানেজার দেখিয়ে দিলাম। যেটা বলতেছিলাম তখন যে আমরা যেহেতু প্রতিটা আইটেম যদি আমি ম্যানুয়ালি ইনপুট দিয়ে আপনাদের দেখাইতে যাই তখন একটু সময় বেশি লাগতে পারে। তো সেই সময়টি বাঁচিয়ে নেওয়ার জন্য আমি জিনিসগুলো আগে থেকে করে রেখেছিলাম, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ওইভাবে করে নেবেন। তো আপনার সময় মানে আমাদের ভিডিওটা দীর্ঘায়িত হবে না। তো এখানে দেখেন ওনার বেসিক স্যালারি 5,04,000 দেওয়া আছে। আমরা এখানে দেখি, দেখেন 5,04,000, দ্যাট মিনস এটা আমরা দেখেছিলাম মান্থলি, প্রতি মাসে, আর এটা হচ্ছে ইয়ারলি। তো আমরা এখানে যে ডেটাগুলো দিব সবগুলো হচ্ছে ইয়ারলি ডেটা। এখানে তাহলে সহজ করার জন্য একটু দেখাই, আমি একটু ছোট করে নেই। তারপর হাউস রেন্ট দেখেন 2,50,200 টাকা, মেডিকেল অ্যালাউন্স দেওয়া আছে 9,000 টাকা, কনভেন্স অ্যালাউন্স হচ্ছে 5,400 টাকা, ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে 83,400 টাকা, দুইটা ফেস্টিভ্যাল বোনাস 83,400 টাকা দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা আদার্স আইটেম কি, ফুড অ্যালাউন্স আইটেম কিন্তু এখানে নাই, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনাদের কোনো আইটেম যেটা এখানে নাই কিন্তু আপনি আনতে চাচ্ছেন বা মেনশন করতে চাচ্ছেন, তখন সেটা কীভাবে করবেন? এখানে এই প্লাস বাটনে ক্লিক করার পর এখানে অনেকগুলো আইটেমের ঘর আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করলে এখানে চলে আসবে। সাপোজ আমরা কি দিতে পারি, এডুকেশন অ্যালাউন্স একটা দিলাম। তো এডুকেশন অ্যালাউন্স আমরা যদি দেই, দেখেন এখানে চলে আসছে এডুকেশন অ্যালাউন্স, কিন্তু দেখা যাচ্ছে এটা আমার প্রয়োজন নেই, তখন আমি এটা ডিলিট করে দিতে পারবো। তো যাই হোক, আমাদের পূর্বের গ্রাফটা আমরা দেখি। তো এখানে দেখেন তার ফেস্টিভ্যাল বোনাস, এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এখন এখানে তার পিএফ এর অ্যামাউন্টটি দেখেন, তার পিএফ এর পরিমাণ 50,040 টাকা। তার টোটাল যে বেসিক অ্যামাউন্ট আছে সেটার 10% 12 মাস দিয়ে গুণ করলে আমার এই অ্যামাউন্টটি চলে আসে।
এখানে দেখেন বলা আছে কি এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এই আরপিএফ হচ্ছে রেকগনাইজড প্রভিডেন্ট, দ্যাট মিনস অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড যদি দুইভাবে আপনি নর্মালি করতে পারেন, একটা হচ্ছে আপনার এনভিআর থেকে অনুমতি ছাড়াও করতে পারেন, এনভিআর থেকে অনুমতি নিয়ে করতে পারেন। যদি কোনো পিএফ আপনার এনভিআর থেকে অনুমোদন সাপেক্ষে করা হয়, তখন ওইখানের আপনার যে ইনকাম থাকবে সেটা আপনার ইনকাম ট্যাক্সেবল ইনকামের মধ্যে যাবে। দ্যাট মিনস আপনি ইনকাম যে বেনিফিট আছে বা ট্যাক্সের যে ছাড় আছে সেটা আপনি পাবেন। আর যদি আপনার অনুমোদন ব্যতীত হয়ে থাকে, সেই ছাড় পাওয়াটা অনেক সময় দুষ্কর হয়ে দাঁড়ায়। তো আমরা বলা হচ্ছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, আপনার যে পিএফ আছে সেখানে প্রভিডেন্ট ফান্ড, সেখানে এমপ্লয়ার কতটুকু কন্ট্রিবিউট করে। এখন এখানে আমরা যেটা দেখিয়েছি এটা হচ্ছে আমার বা মিস্টার রুবেল হোসেনের অ্যাকাউন্টে উনি নিজে কন্ট্রিবিউট করতেছে। তো পিএফ এর হচ্ছে নিজে যতটুকু কন্ট্রিবিউট করবে, তার কোম্পানিও ঠিক ততটুকু কন্ট্রিবিউট করবে। তো সেই হিসাবে 10% তার কোম্পানিও কন্ট্রিবিউট করতেছে। তো ওই হিসাবে তার কন্ট্রিবিউশন অ্যামাউন্ট হচ্ছে 50,040 টাকা। তো এই হচ্ছে তার ইনকাম ডিটেলস। এবার আমরা আরেকটু সামনে আগাই। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে সামনে যেতে পারবো। সেটা হচ্ছে এখন আমরা দেখি ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম। আমরা ওই শুরুতে ট্যাক্স এক্সাম্পটেড এটা ক্লিক করে রেখেছিলাম যে আমরা যদি কনফিউজড থাকি যে আমাদের ইনকামটি ট্যাক্সেবলের মধ্যে পড়ে কি পড়ে না, মানে ট্যাক্স ফ্রি আমি বেনিফিট পাবো কি না, সেটা কনফিউজ থাকলে আমি এটা দেখে নিতে পারি। তো চলুন এখানে দেখে নিই এই আইটেমগুলোর মধ্যে কোনো ইনকাম আছে কি না আমার, যেটা আমি আর্ন করে থাকি। যদি থেকে থাকে তো আমি ট্যাক্স ফ্রি বেনিফিট পাবো। দেখি একটু এখানে দেখেন ফরেন রেমিটেন্স, আপনার কোনো ফরেন বিদেশ থেকে কোনো টাকা আসতেছে কিনা, আপনার ইনকামের সাথে অ্যাড হচ্ছে কিনা, বা আপনার সফটওয়্যার বা আইটি বিজনেস, ইনকাম ফ্রম ট্যাক্স এক্সাম্পট, ওয়েলফেয়ার অ্যালাউন্স, এরকম অন্যান্য খাতে আপনার কোনো ইনকাম আছে কিনা এটা আপনারা দেখে নেবেন। তো মিস্টার রুবেল হোসেনের এরকম কোনো ইনকাম নেই, সেহেতু আমরা এটা আমাদের প্রয়োজন নেই। তো আমরা এটা 7 কন্টিনিউ দিতে যাব, কিন্তু 7 কন্টিনিউ দিলে এটা নেবে না, সেহেতু আমরা ব্যাকে চলে যেতে হবে। তো আমরা একটু দেখে নিই। দেখেন বলা আছে প্লিজ ফিল অ্যাট দ্য রিকোয়ার্ড ফিল্ডস। দ্যাট মিনস এটা যদি আমি সিলেক্ট করি আমাকে এখানে কিছু না কিছু দেখাতে হবে। তো এখন যেহেতু আমি দেখেছি আমার এটার মধ্যে কোনো ইনকাম নাই, সো আমি এটা কী করবো, আমি এটাকে বাদ দিয়ে দিব। তো আমি এটা বাদ দেওয়ার জন্য কী করবো, আমি ব্যাকে যাব। যাওয়ার জন্য আমি অ্যাসেসমেন্টে ক্লিক করি। এবার দেখি এখানে বলা আছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, এনি ইনকাম উইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স। তো এইখানে আমি নো দিয়ে দিব। নো দিলে আমার ওই ইস্যুটি আর আসবে না, রিমুভ দিয়ে দিলাম। দেখেন এখানে নো ওকে হয়ে গিয়েছে। তো এবার আমরা 7 কন্টিনিউ দিয়ে আগাই। এগুলো আমরা কমপ্লিট করেছি, আমরা সামনে আরেকটু যাই। আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ডিটেলসটিও কমপ্লিট করেছি। এখন কমপ্লিট করবো আমরা সামারিটি একটু দেখে নিই, ইনকাম সামারি। তো ইনকাম সামারি দেখার আগে আরেকটু বিষয় আমি দেখাই, যে আমাদের রুবেল হোসেনে কী ছিল, ওনার কিন্তু অফিস থেকে একটি গাড়ি দিয়েছিল যেটা 1500 সিসি, যেটা উনি অফিসের কাজে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে দেখেন নন ক্যাশ বেনিফিট, আপনি ক্যাশ পাচ্ছেন না কিন্তু কোম্পানি আপনাকে কোনো বেনিফিট দিচ্ছে, এরকম কোনো কিছু থাকলে সেটা আমরা এখানে দেখিয়ে দিব। এখানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, কিছু কিছু কোম্পানি তাদের স্টাফদের জন্য আপনার হাউস অ্যালাউন্সের ব্যবস্থা করে থাকে। দ্যাট মিনস আপনার রুম ওরা ফ্রি দিয়ে থাকে, সেখানে আপনার থাকার জন্য কেউ হয়তো কিছু টাকা নিয়ে থাকে। তো রেন্ট ফ্রি, ভাড়া ফ্রি। আবার হচ্ছে অ্যাকোমোডেশনের কনসেশনাল রেট, টাকা অর্ধেক সে কোম্পানি দিবে, অর্ধেক স্টাফ দিবে, এরকম। আবার ভেহিক্যাল ফেসিলিটি প্রোভাইডেড, আদার নন ক্যাশ বেনিফিট। তো আমরা হচ্ছে কি ভেহিক্যাল ফেসিলিটি প্রোভাইডেড এর পাচ্ছি, এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করে কত দিনের জন্য পাচ্ছি, আপ টু হচ্ছে সিসি 1500, কারণ মিনিমাম আমার 1500 থেকে যদি আমার 1500 সিসি থেকে বেশি হয়ে থাকে তখন আমার হচ্ছে দ্বিতীয়টি। তো আপ টু 1500 সিসি, কত মাসের জন্য, 12 মাসের জন্য, যেহেতু আমি 12 মাস কাজ করেছি, 12 মাসের জন্য। এখন আমরা ইনকাম সামারিটি একটু দেখি।
আমরা যেই ডেটাগুলো পূর্বে ইনপুট করেছিলাম সেই সবগুলো এখানে দেয়া আছে। তো আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে বের হই। আমরা আরেকটু পরে এখানে আসব দেখার জন্য। সেভ করার পর আমরা আবার একটু ব্যাকে যাই, একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এটা সেভ হয়নি, দাঁড়ান। ভেহিকেল অ্যালাউন্সটা একটু সেভ করে নেই। আমাদের হচ্ছে 12 মাস, সরি, সেভ এন্ড কন্টিনিউ। এই তো আরেকবার একটু ব্যাকে আসি, এই তো সেভ হয়েছে। এখন দেখেন একটা বিষয়, এই তো দেখেন ডিমান্ড ইনকাম ফর ট্রান্সপোর্ট ফেসিলিটি। আপনি যদি কোম্পানির কোনো গাড়ি ব্যবহার করে থাকেন এবং সেটা যদি আপনার কোম্পানিতে দ্যাট মিনস আয়কর রিটার্নে আপনি দেখাইতে চান, তখন আপনার এই আয়কর রিটার্ন বা এনবিআর কর্তৃপক্ষ 1,80,000 টাকা আপনার ইনকাম হিসাবে ধরে নেবে। এখন আপনার যদি ইনকাম হিসাবে ধরে নিলে আপনার প্রতি মাসে প্রায় 15,000 টাকার মতো পড়ে। এখন আপনার প্রতি মাসে যদি 2,000 টাকাও কনভেন্স আসে, ওই অফিস গাড়ি আপনার যতটুকু ইউজ করেন, কিন্তু মিনিমাম আপনার 1,80,000 টাকা এখানে দেখাইতে হচ্ছে, সেটার উপর আপনার ট্যাক্স দিতে হবে। এখন যারা এই ব্যবহারের গাড়িটি দেখাইতে চান তারা দেখাবেন, দেখানোর পরে এখান থেকে 1,80,000 টাকা আপনার ইনকামের সাথে অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে আপনার ওইটার উপর ট্যাক্স দিতে হবে। আর প্রথমে যেটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু এই ডিমড ইনকাম ফর ট্রান্সপোর্ট ফেসিলিটি ছিল না, এখন এখানে আছে। যাই হোক, আমরা একটু সামনে দেখি। তবে আমাদের তথ্য ইনপুট দেওয়া প্রপার হওয়া উচিত। আমরা যে ফেসিলিটিগুলো পাই সেটাই প্রকৃতপক্ষে এনবিআর এর কাছে শো করা উচিত। যদি কখনো কোনো কারণে এনবিআর আমাদের আয় রিটার্ন নিয়ে সন্দেহ পোষণ করে এবং ফিজিক্যালি জরিপের মাধ্যমে যদি তারা কোনো মিসম্যাচ পেয়ে থাকে, তখন তারা আমাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নিতে পারে এবং তখন আমরা যদি গিলটি হিসাবে প্রমাণিত হই, তখন কিন্তু আমাদেরকে প্রায় দ্বিগুণ হিসাবে জরিমানা দিতে হবে। ঠিক আছে, যাই হোক আমরা সামনে দেখি। এখন আমরা রিভিডের এখানে চলে আসলাম। এখন এখানে দেখি ডিপোজিট পেনশন স্কিম, ডিপিএস, যেটা মিস্টার রুবেল হোসেনের ডিপিএস ছিল কত, মান্থলি ডিপিএস ছিল ওনার 11,000 টাকা করে। একটু দেখি আরেকটু, ডিপিএস ছিল কত, 11,000 করে, 1,32,000 টাকা 12 মাসে। দেখেন এখানে আপনার ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে যখন আসবেন তখন আপনার বিভিন্ন অপশন এখানে দেয়া থাকবে। আপনার লাইফ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে অ্যাপ্রুভ সঞ্চয়পত্র, ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, লিস্ট স্টক শেয়ারস, জেনারেল প্রভিডেন্ট, এরকম অনেক কিছু থাকবে। এখন আপনার যেইগুলাতে আপনি ইনভেস্ট করেছেন শুধু সেগুলো ওইগুলোই দেখাইলে চলবে। তো আমরা ব্যাংকটা সিলেক্ট করি, এখানে অনেক ব্যাংক আছে। তো মিস্টার রুবেল হোসেনের সিটি ব্যাংকের অ্যাকাউন্ট, সেই হিসাবে আমরা দেখাইলাম। জাস্ট আমরা ডেমো হিসাবে একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, 1 2 3 4 5 6 7 8 9। তারপর হচ্ছে তার ডিপোজিট অ্যামাউন্ট 1,44,000 টাকা। এখন এখানে ডিপিএস এর অ্যামাউন্ট যদি আপনার 2 লক্ষ টাকা হয়, ম্যাক্সিমাম আপনি 1,20,000 টাকা পাবেন। এখানে যদি আমার হচ্ছে জাস্ট 1,20,000 টাকার নিচে যেই পরিমাণ আসবে সেটাই হবে। আমি 44,000 দিয়েছি, 40 আসছে, তো আমি যেটা অ্যাট অ্যাকচুয়াল সেটা দিল, ম্যাক্সিমাম আমার 1,20,000 টাকা আসবে। এখন মিস্টার রুবেল হোসেনের আরেকটি বিনিয়োগ আছে, সেটা হচ্ছে উনি শেয়ার বাজার বা শেয়ার মার্কেট ইনভেস্ট করে থাকেন। তো আমরা ওইটা সিলেক্ট করি, লিস্টেড স্টক ফর শেয়ারস। এখানে বিউ অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে, এটা আমরা জাস্ট ডেমো হিসাবে দেয়া। তার ব্রোকারেজের নেম আমরা দিয়ে দিব এখানে। তারপর ইনভেস্টমেন্ট, সে কতটুকু পুরা বছরে বা সম্পূর্ণ বৎসরে উনি কি পরিমাণ ইনভেস্ট করেছে সেটা দেখিয়ে দিব। তো ওনার পুরা ইনভেস্টমেন্ট হচ্ছে কত, 48,000 টাকা। তো আমরা 48,000 টাকা দেখিয়ে দিয়েছি। তো এখানে আরেকটি বিষয় দেখেন, আমাদের প্রভিডেন্ট ফান্ড ছিল, এখানে 2টা প্রভিডেন্ট ফান্ডের অপশন, একটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আর আমরা কোনটার জন্য অ্যাপ্লিকেবল? তো জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি চাকরিজীবী যারা, তারা তাদের স্যালারি একটা অ্যামাউন্ট ওই জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে, বছর শেষে ওইটার উপর তার ইন্টারেস্ট হয় এবং চাকরি থেকে যখন অবসর নেন তিনি সেই পরিমাণ টাকা নিয়ে বের হতে পারেন। এটা শুধুমাত্র সরকারি চাকরিজীবী যারা তারা। তো
তো মিস্টার রুবেল হোসেন হচ্ছেন প্রাইভেট চাকরিজীবী, সেজন্য আমরা রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড RPF এটা ব্যবহার করব। এখানে দেখেন বলা আছে মিস্টার এমপ্লয়ার নেম, এখানে এমপ্লয়ার নামটি দেখাতে হবে কোন কোম্পানি থেকে দেওয়া হচ্ছে। আমরা এমপ্লয়ার নামটা একটু দেখি। এমপ্লয়ার নেম হচ্ছে বিজনেস কনসালটেন্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস। তার সেলফ কন্ট্রিবিউশন, মিস্টার রুবেল হোসেনের সেলফ কন্ট্রিবিউশন হচ্ছে 50,000 সামথিং 40 টাকা, এবং এমপ্লয়ার কন্ট্রিবিউশন হচ্ছেন 50,040 টাকা। এটা পুরোটি দেখিয়ে দিতে হবে। তারপর অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড, জাকাত ফান্ড, ইউনিভার্সাল পেনশন স্কিম, অ্যাপ্রুভড বেনিভোলেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তো আর কোনো ফান্ড নেই। এখন এটার উপর বেস করে কারো যদি অন্যান্য খাতে ইনভেস্টমেন্ট থাকে বা ফাইন্যান্সিয়াল ইনকাম থেকে কোনো ইনকাম থেকে থাকে, তো তাদের জন্য আমি সামনে একটি ভিডিও তৈরি করব যেখানে এই প্রতিটি হেডিং সম্পর্কে আমি বিস্তারিত বিবরণ দিব, যার মাধ্যমে আপনারা সহজেই এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। যেহেতু আমরা শুধু স্যালারি ইনকাম নিয়ে আজকে কাজ করতেছি, সো আমরা অল্পর মাধ্যমেই শেষ করি, যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা ইউজ করি। তো এগুলো দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার টোটাল অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট হচ্ছে 2,62,000 টাকা, কিন্তু আমি অ্যাকচুয়ালি ইনভেস্ট করেছি কত 2,92,080 টাকা। তো 2,92,080 টাকার মধ্যে আমার ট্যাক্স ফ্রি বেনিফিট পাবো বা ট্যাক্স রিবেট পাবো, সেটা হচ্ছে 2,62,080 টাকা। তো আমরা 7 কন্টিনিউ করি। এখানে এক্সপেন্ডিচার দেয়া আছে মিস্টার রুবেল হোসেনের গত বছরের জুলাই 1 থেকে জুনের 30 তারিখ পর্যন্ত কি পরিমাণ খরচ করেছে, তার ডেইলি এক্সপেন্সেস বা তার মান্থলি এক্সপেন্সেস, ওই ডিটেলসগুলো এখানে দিতে হবে। এটা দিতে হচ্ছে কেন, আমরা IT 10B দেখানোর কারণে। তো আমরা আরেকবার একটু ডেটাগুলো মিলিয়ে নেই। এখানে দেয়া আছে ওনার এক্সপেন্সেস ফর ফুড, ক্লোথিং, অ্যাকোমোডেশন এটসেট্রা দেয়া আছে সবগুলা। তো আমরা এগুলা ডিটেলস না দেখি, এখান থেকেই আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে এক্সপেন্সেস ফুড, ক্লোথিং, আদার এসেনশিয়ালস, তার খাবার, কাপড় চোপড়, আদার এসেনশিয়াল। এখানে যে আইটেমগুলো থাকে, এখানের ম্যাক্সিমাম যে বিষয়গুলা, এগুলা হচ্ছে অনেকটা ধারণার উপর বেস করে দিতে হয়। রিজন হচ্ছে কি, আপনার কোন খাতে কতটুকু খরচ হয়েছে, খাবার জন্য কত, আপনার ইলেকট্রিসিটি কত বা আদার কত, এগুলা কেউ কখনো হিসাব রাখে না। তো যেহেতু রাখে না, সেহেতু আমরা এগুলা এক্সাক্ট ইনফরমেশন দেওয়া প্রায় অসম্ভব। তো যতটুকু আমরা আইডিয়া করতে পারি ওর উপর বেস করে আমরা এই তথ্যগুলো এখানে দিব। তো এগুলো দেওয়ার আগে আরেকটা বিষয় আমরা একটু দেখে নিব। আমরা ইনকামে একটু চলে আসি, ইনকাম সামারিতে চলে আসি। এখানে দেখেন একটা বিষয়, আমার টোটাল ইনকাম হচ্ছে 10,93,000 টাকা, ঠিক আছে। তো এখানে আমার ইনভেস্টমেন্ট কত হচ্ছে, আমরা রিবেটের ঘরে একটু আসি। এখানে রিবেটের ঘরে হচ্ছে আমার 2,68,000 টাকা আমার রিবেট পাচ্ছি। দ্যাট মিনস 2,92,000 টাকা আমি বিনিয়োগ করেছি, প্রায় 3 লাখ টাকা। তো আমার 3 লাখ টাকা চলে গেলে প্রায় 7 লাখ টাকার মতো থাকে। তো আমার সেই পরিমাণ টাকার ম্যাক্সিমামটা আমাকে এখানে খরচ হিসাবে দেখাতে হবে। আমরা আরেকটু সহজ করে যদি হিসাবটা বুঝি, আমরা রুবেল হোসেনের হিসাবে চলে আসি। দেখেন মিস্টার রুবেল হোসেনের বেসিক হচ্ছে 41,700 টাকা, না, টোটাল গ্রস হচ্ছে 65,000, ঠিক আছে। তো 41,700-র মধ্যে ওনার ইনভেস্টমেন্ট কত মান্থলি হচ্ছে আপনার 11,000 4,000, প্রায় 15,000 টাকা তার ইনভেস্টমেন্ট। তো বাকি যেই টাকাটি থাকতেছে ওইগুলা উনি তার লিভিং এক্সপেন্সের জন্য বা আদার্স পারপাসে উনি টাকাগুলো সেভ করে রাখে বা ব্যবহার করে। তো আমাকে যেহেতু 15,000 টাকা বাদ দিয়ে বাকি যে টাকা, সেইগুলোর মধ্যে আমার খরচ দেখাতে হবে। তো সেই হিসাবে আমরা এখানের হিসাবগুলো আমরা একটু দেখি। তার প্রতি দেখি একটু বুঝতে সুবিধা হবে।
তো আমরা রুবেল হোসেনের এক্সপেন্সের ক্যাটাগরি একটু দেখি। এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং, আদার এসেনশিয়াল, ওনাকে প্রতি মাসে 12,000 টাকা করে ধরা হয়েছে। তো 12 মাসে ওনার 1,44,000 টাকা। তার অ্যাকোমোডেশন এক্সপেন্সেস মানে যে বাসাতে থাকে সেই বাসা ভাড়া হচ্ছে 6,000 টাকা করে, 12 মাসে 72,000 টাকা। তার আদার ট্রান্সপোর্টেশন, যেটা হচ্ছে ওনার অফিস পারপাস বা আদার্স কোথাও মুভমেন্টের জন্য 500 টাকা ধরা হয়েছে প্রতি মাসে। তো ইয়ারলি হচ্ছে 6,000 টাকা। ইলেকট্রিসিটি বিল ধরা হয়েছে 500 টাকা প্রতি মাসে। আর গ্যাস, ওয়াটার, সোয়ার এবং গার্বেজ এটসেট্রা ধরা হয়েছে 1200 টাকা করে। তো প্রতি মাসে 1200 টাকা, তো ইয়ারলি হচ্ছে আপনার 14,400 টাকা। ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেলস সাবস্ক্রিপশন 500 করে, 6,000 টাকা। হোম সাপোর্ট, স্টাফস অ্যান্ড আদার এক্সপেন্সেস 700 করে, 1200 টাকা। 12 মাসের কত, 8,400 টাকা। ফেস্টিভ্যাল, পার্টি, ট্যাক্স ডিডাকশন এন্ড সোর্স। ট্যাক্স ডিডাকশনের সোর্স হচ্ছে তার ইনকাম থেকে তার কোম্পানি পারপাসে যে টাকাটি কেটে নিয়েছে ট্যাক্স পারপাস, সেই টাকাটি তার প্রতি মাসে তার বেতন থেকে প্রায় 400 টাকা করে কাটা হয়। তো 12 মাসে প্রায় 4,800 টাকা কাটা হয়েছে। তো এই হচ্ছে ওনার বিস্তারিত বিবরণ। তার প্রতিগুলো সবগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকোমোডেশন এক্সপেন্স এখানে দেখেন, অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, অটো গাড়িতে বা আদার কোনো ট্রান্সপোর্টে মুভমেন্ট করলে সেগুলোর খরচ। হাউস হোল্ড ইউটিলিটিস, এখানে ক্লিক করে দেখেন এটা কিন্তু কোনো এডিটেবল অপশন না, কিন্তু এগুলো আমার কাজ করতে গেলে এই ড্রপ ডাউন মেনু এখানে ক্লিক করতে হবে। এখানে আমার যেই খাতে যতটুকু খরচ আছে দেখিয়ে দিতে হবে। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, আদার এডুকেশনাল এক্সপেন্সেস ওনার নাই। ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস আছে, ফেস্টিভ্যাল পার্টি দেখিয়েছি। এনি আদার এক্সপেন্সেস নাই। টোটাল এক্সপেন্সেস রিলেটিং টু লাইফস্টাইল 2,68,800 টাকা। তারপর হচ্ছে এটা ট্যাক্স ডিডাকশন, পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্সেস। সরি, তো আমার সোর্সে কত টাকা ট্যাক্স কাটা হয়েছে? 4,800 টাকা। 4,800 টাকা তোর সোর্স ট্যাক্স কাটা হয়েছে। ইন্টারেস্ট পেমেন্ট ফর পার্সোনাল লোন নেওয়ার সময় যদি কোনো ট্যাক্স কেটে থাকে, কারণ আমরা যারা লোন নিই আমরা জানি ব্যাংক আমার লোনের জন্য প্রতি মাসে আমার স্যালারি থেকে বা স্যালারি অ্যাগেনস্টে যে লোনগুলো মূলত স্যালারি থেকে একটা ট্যাক্স কেটে রাখে, তো সেটা আমার এখানে দেখিয়ে দিতে হবে। আর এনভায়রনমেন্টাল সারচার্জ, এই চার্জটি হচ্ছে যাদের প্রাইভেট গাড়ি আছে, এক বা একের বেশি প্রাইভেট কার আছে, তাদের হচ্ছে আপনার সারচার্জ দিতে হয়। তো এটা আমরা প্রাইভেট কারের একটি ভিডিও তৈরি করব, সেখানে আমরা দেখিয়ে দিব বিস্তারিত। তাছাড়াও কারো পরিসম্পদ যদি আপনার 4 কোটি টাকার বেশি হয়ে থাকে, 4 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে হয়ে থাকে বা 4 কোটি টাকার বেশি হয়ে থাকে, তখন তার এই টোটাল অ্যাসেটের উপর মিনিমাম 10% তাকে সারচার্জ দিতে হয়। তো আমার যেহেতু মিস্টার রুবেল হোসেনের 50 লাখ টাকার নিচে সম্পত্তি, তা সারচার্জ এখানে তার জন্য অ্যাপ্লিকেবল না। তো যার জন্য সারচার্জ অ্যাপ্লিকেবল 4 কোটি টাকার বেশি আছে, বা আমরা আরেকটু জেনে নেই কোথায় কি আছে সারচার্জটা। সরি, যদি নেট পরিসম্পদের মূল্যমান 4 কোটি টাকার অধিক, 10 কোটি টাকার অধিক নয়, মানে 4 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে হলে তাকে 10% দিতে হবে। নিজ নামে একের অধিক মোটর গাড়ি থাকলে বা 8,000 বর্গফুটের অধিক আয়তনের গৃহ সম্পত্তি থাকলে। তো এইগুলো মিস্টার রুবেল হোসেনের নাই, জাস্ট আমি আপনাদেরকে জানার জন্য বলে রাখলাম। তো আমরা 7 কন্টিনিউ দিয়ে সামনে আগাই। তো এটা হচ্ছে আমার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, আমার কি পরিমাণ অ্যাসেট আছে এবং এর এগেনস্টে আমার লাইবিলিটিস কি। তো অ্যাসেটের ঘরে আমরা দেখি মিস্টার রুবেল হোসেনের কি কি আছে। তো আপনার বিজনেস ক্যাপিটাল, নন এগ্রিকালচার, এগ্রিকালচার প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তো মোটর কার ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা হচ্ছে আপনার ডিপিএস কত আছে। ডিপিএস মিনস ডিপিএস যেটা আছে এখানে অ্যাসেট হিসাবে দেখানো, ওইটা ওইখানকার ডিপিএস এখানে দেখাইতে হবে না। আমার যখন ফিক্সড ডিপোজিট থাকে সেই অ্যামাউন্ট আমি এখানে দেখিয়ে দিব। আমার ফিক্সড ডিপোজিট এমন এত টাকা আছে। আপনাদের আরেকটু বিষয় দেখাই, এখানে আমার ডিফারেন্স দেওয়া আছে 8,19,000 টাকা। ঠিক আছে, এখানে আমার আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার 2,73,000 সামথিং।
টোটাল ফান্ড আউটফ্লো 2,73,000, সোর্স ফান্ড 10,93,000। তো আমাকে দেখাতে হবে আমার অ্যাসেট আছে 8,19,840, এই সম্পূর্ণ টাকা আমার অ্যাসেট হিসাবে দেখাতে হবে। তো আমরা মিস্টার রুবেল হোসেনের যে হিসাবটি আছে সেটা শুরুতে দেখি। ওনার গোল্ড আছে, আমরা গোল্ডটা দেখি। গোল্ড আছে, গোল্ড কতটুকু আছে ওনার পারচেজ হিসেবে আছে। আর কোয়ান্টিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কত ছিল, তার 2 ভরি ছিল, ইউনিট ছিল ভরি। কত করে, প্রায় 2 লাখ করে 4 লাখ টাকা, এটা ছিল তার গোল্ড। তো আমরা আরেকটু দেখি ওনার কি আছে। গোল্ড আছে, আসবাবপত্র 1 লক্ষ টাকা, ইলেকট্রনিক আইটেম 1 লক্ষ টাকা। ওনার ফার্নিচার আছে, কত পারচেসড, কত টাকা, 5 পিস ধরি আমরা, 5 পিসের দাম আমরা ধরে নিই 1 লক্ষ টাকা। তারপর হচ্ছে আমার ইলেকট্রিক আইটেম বলা আছে, ফার্নিচার, ইকুইপমেন্টস, ইলেকট্রিক আইটেমস। তো আমি এখানে ইলেকট্রিক আইটেম দেখিয়ে দেই। এখানে দেখেন পারচেসড ইনহেরিটেন্স গিফট, যদি কোনো প্রপার্টি অ্যাসেট যেটা আপনার ইনহেরিটেন্স বা গিফট আইটেমের হয় সেই ক্ষেত্রে আপনার কোনো ভ্যালু দেখাতে হবে না। যদি পারচেসড হয় তখন আপনার পারচেস ভ্যালু দেখাতে হবে। ইনহেরিটেন্স হলে এখানে 0 দেখাই দিলে হবে। আর পারচেজ হলে পারচেজ দেখাতে হবে। আপনার যেই পরিমাণ টাকা দিয়ে আপনি ক্রয় মূল্য, যেই টাকা দিয়ে আপনি অ্যাসেটটি ক্রয় করেছেন সেই ক্রয় মূল্যটি এখানে দেখাতে হবে। এটার আপনার বর্তমান বাজার মূল্য বা অন্য কোনো কিছু দেখানোর প্রয়োজন নাই, জাস্ট বাজার মূল্য, ক্রয় মূল্যটি এখানে দেখিয়ে দিবেন। আমরা ইলেকট্রনিক্স আইটেমসও 5 পিস দেখাই। এখানে আমরা 1 লক্ষ টাকা দেখিয়ে দিই। এই হচ্ছে টোটাল 4 লাখ টাকা হচ্ছে ওনার ইনভেস্টমেন্ট। তারপর এখানে আমার আরও আছে 2,19,840 টাকা। এই টাকার হিসাবটা আমাকে দেখিয়ে দিতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট দরকার নাই। তো এখানে দেখেন বলা আছে আদার অ্যাসেট অফ সিগনিফিক্যান্ট ভ্যালু, ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, অ্যাসেটস আউটসাইড বাংলাদেশ। এখন আপনার এমন কোনো অ্যাসেট আছে কিনা যেটা হচ্ছে আউটসাইড বিজনেস, ব্যবসার বাইরে কোনো টাকা আছে কিনা বা ক্যাশ কোনো প্রপার্টি আছে কিনা। আমার এখানে যেহেতু আছে হচ্ছে 2,19,840 টাকা, এটা আমি ক্যাশ দেখিয়ে দিতে পারি বা আমার অন্য কোনো খাত আমি দেখাইতে পারি। সেটা হচ্ছে আপনার গিফট ডোনেশন দিতে পারি বা কন্ট্রিবিউশন দেখাইতে পারি। লাইবিলিটিস আছে কিনা আমার, বোরিং কোনো ব্যাংক থেকে আমি লোন নিয়েছি কিনা, লোন নেইনি। আনসিকিউরড লোন, আদার লোন কোনো কিছু আছে নাই। লস ডিডাকশন এক্সপেন্স, গিফট ডোনেশন। আপনার গিফট ডোনেশন একটা অ্যামাউন্ট আমরা দেখিয়ে দিই। আমার বিশেষ কথা হচ্ছে আমার এই যে অ্যামাউন্টটা এখানে 0 হতে হবে। এটা 0 হওয়ার জন্য আমি যেভাবে কাজ করা দরকার সেটা আমার দেখিয়ে দিতে হবে। তো আমরা ডোনেশন হিসাবে বা গিফট হিসাবে আমরা এখানে একটা অ্যামাউন্ট দেখাই। সরি, কোথায় পার্টি আপনার গিফট হিসাবে দেখিয়ে দেই। আচ্ছা, এটা ঝামেলা, এটা আমরা এটার প্রয়োজন নাই, কারণ হচ্ছে নেম অফ দ্য রিসিভার, ডিসক্রিপশন, টিন, রিসিভার অ্যামাউন্ট ডিটেলস দিতে হয়। আমরা অন্য খাতে দেখি কি করা যায়, এটা বাদ দেই। আমরা ইলেকট্রিক আইটেম এবং পারচেজ আইটেম, ফার্নিচারের মধ্যে একটু কস্টিং বাড়িয়ে দিই না। এখানে আমি 1.5 লক্ষ টাকা দেই, 1.5 লক্ষ টাকা। ইলেকট্রিক্স আইটেম আমি দিয়ে দিই 2 লক্ষ টাকা। এ হচ্ছে আমার 3.5 লক্ষ টাকা। আর তো আমার ডিফারেন্স থাকছে 69,000 টাকা। তো এই টাকাটাই আমি আমার ক্যাশ হ্যান্ড দেখাই দিই, যেটা আমার ক্যাশ হিসেবে আমার হাতে আছে।
ক্যাশ ইন হ্যান্ড বলা আছে আদার ডিপোজিট ব্যালেন্স অ্যাডভান্স নোটস কারেন্সিস ব্যাংকস কার্ড আদার ইলেকট্রিক আইটেম অ্যাসেট আউটসাইড বাংলাদেশের বাইরে যদি কোনো প্রপার্টি থাকে সেটা আউটসাইড বাংলাদেশ দেখাতে হবে, আর না থাকলে তো নাই। তো এখন আমার বাকি টাকাটা ক্যাশে দেখাই দিচ্ছি আর কি। তো আমি এখানে সহজ করার জন্য অ্যামাউন্টটি ফার্নিচার ইলেকট্রিক আইটেম দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য যে কোনো খাতে একটি খরচ দেখিয়ে দিবেন। তো এইগুলোর জন্য আপনাকে কোনো রিসিট বা আদার্স কোনো কিছু দেখাতে হবে না। তো ক্যাশ ইন হ্যান্ড আপনাকে জাস্টিফাই করতে আসবে না যে অ্যাকচুয়ালি আপনার হাতে কত আছে। আমি জাস্ট এখানে একটা অ্যামাউন্ট দেখিয়ে দিলাম। এখানে আপনার চাইলে আরও বেশিও দেখাতে পারেন, ওটা কোনো বিষয় না। তো আমার মেন পারপাস হচ্ছে আমার এখানে হিসাব মিলাতে হবে। যদি আমার কাছে কোনো রেকর্ড থাকে কোথায় কতটুকু খরচ করেছি সেটা বেস্ট। আর যদি আমার কাছে কোনো প্রমাণ না থাকে তখন হচ্ছে আমার না দেখাইলেই ভালো। তো এটা হয়ে গেল, আমরা এখানে জিরো দেখাতে পারছি। এখন আরেকটা বিষয় দেখেন, যারা দ্বিতীয়বারের জন্য রিটার্ন সাবমিট করবেন তাদের জন্য হচ্ছে এখানে একটি অপশন থাকে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল। এই যে ডেটাটা, এটা যদি আপনি একবার কমপ্লিট করে রাখেন, এটা পরবর্তী বছরে আবার করতে হবে না। যদি কোনো পরিবর্তন আসে তখন আপনি জাস্ট এটা এডিট করবেন। আদারওয়াইজ আপনার এখানে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল দিলে এই ডেটাগুলো আপনার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসে ফুল ডেটাগুলো অটোমেটিক চলে আসবে। তো এটার মাধ্যমে আমাদের সময় খরচ কম হবে এবং আমরা অল্প সময়ের মাধ্যমেই এই রিটার্নের জন্য প্রস্তুতি নিতে পারবো বা এই রিটার্নের যে মূল ডেটাটি আছে তৈরি করে ফেলতে পারবো। তো আমাদের অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস অপশনটি কমপ্লিট। এখন আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্টের ঘরে যাব। তো আমরা এই ঘরে যাওয়ার জন্য আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ দিই। রিকোয়ার্ড ফিল্ড কোনটা দেখানো হইতেছে, ও এখানে আরেকটা বিষয় দেখেন, নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। যদি আপনার প্রিভিয়াস ইনকামের ইয়ারে আপনার নেট ওয়েলথ কত ছিল সেটা এখানে দেখাইতে হবে। আমরা ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার পরে ট্যাক্স সার্টিফিকেটে আমার একটা অ্যামাউন্ট দেখানো হবে, সেই অ্যামাউন্টই আমি এখানে বসাই দিতে হবে। ঠিক আছে, এখন যারা দ্বিতীয়বার সাবমিট করতেছেন তো সেই হিসাবে আমার ট্যাক্স যে অ্যামাউন্ট আছে সেটা এখানে বসাই দিতে হবে। তো আমি জাস্ট একটা অ্যামাউন্ট আপাতত ডেমো হিসেবে বসাই। আচ্ছা, ডেমো বসায় দেওয়ার দরকার না। এটা হচ্ছে আপনার কমপ্লিট করার পর আপনার যদি ফার্স্ট টাইম আর প্রথমবারের মতো হয় তখন আপনার এখানে এই ঘরের কোনো অ্যামাউন্ট না বসালেও চলবে, কিন্তু যদি আপনি দ্বিতীয়বার সাবমিট করেন আপনার সেই অ্যামাউন্টে অ্যাট অ্যাকচুয়াল বসাইতে হবে, যেটা আপনার সার্টিফিকেটে মেনশন করা আছে। যেহেতু আমি ডেমো অ্যাকাউন্ট তাই আমি এখানে করতেছি না, আমি ডিরেক্টলি এখানে চলে যাচ্ছি ট্যাক্স অ্যান্ড পেমেন্টে। তো ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশনে চলে আসলে দেখেন আমার এখানে বলা আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আমি ইনকাম কত টাকা ইনকাম করেছি, 7,28,960 টাকা আফটার ট্যাক্স ডিডাকশন। ট্যাক্স ডিডাকশন হচ্ছে আমার ট্যাক্স এক্সামটেড ইনকাম হচ্ছে 3,64,480 টাকা হচ্ছে ট্যাক্স এক্সামটেড। দেখেন এই ক্যালকুলেশনটা যখন আমরা ম্যানুয়ালি করতাম তখন আমাদেরকে নিজেদের করে বের করতে হতো। তো এখন যেহেতু তারা করে দিয়েছে আমার এটা নিয়ে আর কষ্ট করতে হচ্ছে না। ঠিক আছে, এটা ওকে ডান। তারপর আসি আমি ট্যাক্স কম্পিউটেশন, পার্টিকুলার অফ ট্যাক্স কম্পিউটেশনস মানে কি ট্যাক্স ক্যালকুলেশন ডিটেলস দেখেন বলা আছে আমার গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবিট। আমার গ্রস ট্যাক্স কত হচ্ছে 32,896। এটা হচ্ছে আমার গ্রস ট্যাক্স, আমার উইদাউট এনি ইনভেস্টমেন্ট বা আদার্স কোনো কিছু ছাড়া আমার 32,896 টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে। তো এখানে দেখেন আমি রিবিট পেয়েছি, কত রিবিট পেয়েছি 21,869 টাকা। আমার যে ইনভেস্টমেন্ট ছিল মানে রুবেল হোসেনের যে ইনভেস্টমেন্ট ছিল তার উপর আমি রিবেট পেয়েছি 21,869 টাকা। তো সেই রিবেটের পরিমাণ বাদ দেওয়ার পরে নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেটের পরে আমার দিতে হবে কত 11,027 টাকা। ঠিক আছে, তো এখন এখানে দেখেন বলা আছে মিনিমাম ট্যাক্স কত, মিনিমাম ট্যাক্স হচ্ছে লোকেশন ওয়াইজ 5,000 টাকা। যেহেতু আমি ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে সেহেতু আমার মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, তো আমার কোনো সারচার্জ নেই এজন্য এখানে দেখাতে হবে না। তো এনি আদার অ্যামাউন্ট পেনাল্টি আন্ডার ফার্স্ট স্কেজুয়াল টোটাল অ্যামাউন্ট পেয়েবল, এখন আমার টোটাল দিতে হবে 11,027 টাকা। ঠিক আছে, তো
তো এখন আমি আমার যে 5,000 টাকা আমার বা আমার যে সোর্স ট্যাক্স কাটা হয়েছে সেই টাকার হিসাবটা আমার এখানে দেখাতে হবে। যদি আমি দেখাইতে পারি আমার ট্যাক্সের পরিমাণ আরও কমে যাবে। এখন দেখেন এখানে টোটাল অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে 11,027 টাকা। তারপর আমরা একটু নিচে দেখি, বলা আছে ইফ ইউ হ্যাভ পেড সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর দ্য 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ার। দ্যাট মিনস হচ্ছে আমার যে সোর্স ট্যাক্স আমরা এই চালানের মাধ্যমে জমা দিয়েছি সেটা আমরা দিয়েছি অথবা আমার কোম্পানি থেকে দিয়েছে, তো কোম্পানি এই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স যে জমা দিয়েছে ট্যাক্সের এই চালানের কপিগুলো আপনাকে হ্যান্ড ওভার করবে। সেই কপিগুলো নিয়ে আপনি এখানে আসবেন, এসে আপনার এখানে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করি। এখানে আসার পর দেখেন এখানে বাম পাশে কিছু ঘর আছে, এখানে বিস্তারিত আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন, চাইলে বাংলা করা আছে বাংলা করে নিতে পারেন, যেভাবে সহজ হয় দেখে নিতে পারেন। তো আমরা হচ্ছে যেহেতু সোর্স ট্যাক্স নিয়ে কাজ করবো, আমরা এখানে সোর্স ট্যাক্সের ঘরে ক্লিক করি। এখানে আদার অপশন আছে, ক্লেম AIT অপশন আছে, তারপর হচ্ছে ট্যাক্স পেড উইথ রিটার্ন, এনভায়রনমেন্ট সার্চার্জে, অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, মানে বিভিন্ন অপশন আছে। না আমাদের সোর্স ট্যাক্স নিয়ে কাজ, আমরা সোর্স ট্যাক্সে ক্লিক করব। সোর্স ট্যাক্সে দেওয়া আছে দেখেন আইভাস, আদার, তো আমাদের কাজ হচ্ছে আদার। আমরা স্যালারিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে বলা আছে ডিপোজিটিং অথরিটি বা পার্সন, আপনার যে টাকাটি দিয়েছে ডিপোজিটিং অথরিটি কে দিয়েছে, আপনার কোম্পানি আপনার হয়ে দিয়েছে, তো এখানে আপনার কোম্পানির নাম থাকবে। আচ্ছা, যদি কোনো রেফারেন্স নাম্বার থেকে থাকে সেটা দিবেন, চালান নাম্বার এখানে দিবেন, চালান চালান যে নাম্বার আছে সেটা এখানে দিবেন, চালান বা সার্টিফিকেট চালানের অ্যামাউন্ট কত ছিল সেটা এখানে দেখাতে হবে। আর হচ্ছে যদি আমার রুবেল হোসেন 400 টাকা, 400 টাকা এখানে দেখিয়ে দিতে হবে প্রতিটি চালানের এগেনস্টে। তারপর হচ্ছে আপনার ব্যাংক নেম, কোন ব্যাংকের আন্ডারে দিয়েছেন সেটা এখানে দেখাতে হবে। তো হচ্ছে রেফারেন্স ডেট, ডেট অফ চালান, চালানে যে ডেট আছে সেই ডেটটি দিতে হবে, যে রেফারেন্স ছিল ওই রেফারেন্সের ডেট দিতে হবে। ক্লেমড অ্যামাউন্ট, যদি রেফারেন্সের কিছু না থাকে না দিলে চলবে। আর ডেট অফ চালান দিতে হবে। ক্লেমড অ্যামাউন্ট, আপনার যে টাকা জমা দিয়েছেন ট্যাক্স হিসাবে সেই টাকা দেখাতে হবে, এবং ব্রাঞ্চ দেখিয়ে দেবেন, ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ। এগুলো দেওয়ার পরে আপনার 12 মাসে 12টি চালান জমা দিতে হবে। দেওয়ার পরে আপনার এখানে 12টি চালান চলে আসবে। তারপর আপনি সেভ দিয়ে বের হয়ে যাবেন, সেভ দিয়ে আপনার ব্যাকে আসবেন। সেভ দিয়ে আপনার ব্যাকে চলে আসবেন। ওইখানে সেভ দেওয়ার পরে আপনার অটোমেটিক আপনার প্রিভিয়াস পেজে চলে আসবে। জাস্ট একটু অপেক্ষা করেন। যে ট্যাক্স পেমেন্টে চলে আসলাম। তো আপনার যখন সোর্স ট্যাক্স দেখাবেন, সোর্স ট্যাক্স দেখানোর পরে আপনার এখানের ফাইনাল যে এখানে সোর্স ট্যাক্স যখন আপনার অ্যামাউন্ট চলে আসবে, এটা এখানে বসানো যাবে না। এখানে আপনার যখন ওইখান থেকে বসাবেন এখানে অটোমেটিক অ্যামাউন্টটা চলে আসবে। তো চলে আসার পরে আপনার এই যে 11,000 সামথিং, এখান থেকে 5,000 টাকা, মানে যেই টাকাতে আপনার কোম্পানি পে করেছে অলরেডি সেই টাকাতে এখান থেকে ডিডাকশন দেখাবে। দেখানোর পরে বাকি 6,000 সামথিং টাকা হচ্ছে আপনার পে করতে হবে। তো পে করার জন্য এখানে পে নাও ক্লিক করলে আপনার ব্যাংক পোর্টালের সাথে ডিরেক্টলি অ্যাড হয়ে যাবে। সেখানে আপনার রকেটের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে অথবা আপনার ব্যাংক কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো এখানে ডিরেক্টলি পেমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করলে আপনার রিটার্ন ভিউতে চলে আসবে। তো আমরা প্রসিড টু অনলাইনে করলাম না, যেহেতু এটা ডেমো ফাইল। তো প্রসিড টু অনলাইনে দিলে আমরা রিটার্ন ভিউতে চলে আসবে। আমরা এখান থেকে একটু রিটার্ন ভিউ দেখে নিই। আচ্ছা, অ্যাসেট লাইব্রেরি সেভ করতে বলেছিল, আমি তো করিনি। দেখ এখানে সেভ দেওয়ার পর রিটার্ন ভিউ দেওয়ার পর আপনার রিটার্নে হোল ডিটেলস চলে আসে ফাইলটা, যে ফাইলটা অ্যাকচুয়ালি কেমন। তো এটা দেওয়ার পরে আপনার যখন ফুল প্রসিড করে দিবেন, ফুল প্রসিড করে দেওয়ার পর আপনার এখানে রিভাইজ আপনার এই ট্যাক্স রেকর্ড অপশনে চলে আসবেন। এখানে আসার পরে আপনার এই সার্টিফিকেট স্ট্যাটাস বা অ্যাকনলেজমেন্টে যদি আপনার ক্লিক করেন, আপনার ট্যাক্স
টি যে প্রপারলি সাবমিট হয়েছে এখানে অ্যাকনোলেজমেন্টের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এখন যেহেতু আপনি সাবমিট করেন এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, অ্যাকনোলেজমেন্টে আপনার ওই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি পেয়ে যাবেন। আর ফাইনাল ট্যাক্স সার্টিফিকেটটি আপনি সাথে সাথেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এক্সপ্রেস সার্টিফিকেট এখান থেকে আপনার নিয়ে নিতে পারবেন। এখন দেখেন আমি যেহেতু সাবমিট করে নিয়ে বলা আছে যে হ্যাভ ইউ সাবমিটেড ইউর রিটার্ন ইন সার্কেল অফিস, ইফ ইয়েস দেন ইউ ক্যান রিকোয়েস্ট ফর ট্যাক্স সার্টিফিকেট। মানে আমি যদি অনলাইনে না দিয়ে ম্যানুয়ালি দিয়ে থাকি তখন আমি এখানে এটার জন্য রিকোয়েস্ট করতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের এই রিটার্ন সংক্রান্ত আলোচনা। তো আশা করি এর মাধ্যমে আপনারা বিস্তারিত জেনেছেন। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট সেকশনে, ইনশাল্লাহ আমি সেগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যাদের প্রাইভেট গাড়ি আছে, আপনার যদি প্রাইভেট গাড়ির এআইটি যেটা অ্যাডভান্স ট্যাক্স কীভাবে সমন্বয় করতে হয় সেই বিষয়টা জানতে চান তো আমাদের সাথে থাকেন, পরবর্তী ভিডিওতে আমরা এটা দেখাবো। তো এছাড়া আমরা আয়করের উপর অন্যান্য যেই করগুলো দেয়া হয়ে থাকে সেগুলো সংক্রান্ত ভিডিও ধীরে ধীরে তৈরি করব। তো এই সংক্রান্ত বিষয়ে যদি কারো আরও বিস্তারিত জানার থাকে আমাদের সাথে থাকতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।